ফলস বা ফেক অভিযোগ তথা এফআইআর সম্পর্কে আগের একটি ভিডিও এবং এই ভিডিওটি সাধারণ মানুষ তথা যে কোনো স্তর ও শ্রেণীর এবং যে কোনো পেশা বা যে কোনো ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত যারা, এমনকি আইনের ছাত্রছাত্রী, নতুন যারা আইন পেশায় এসেছে অর্থাৎ ফ্রেশার্স বা জুনিয়র অ্যাডভোকেটস, তাদের প্রত্যেকের জন্য ভীষণ প্রয়োজনীয় ও উপযোগী হতে পারে। ফৌজদারি অপরাধে অর্থাৎ ক্রিমিনাল অফেন্সে ফলস বা ফেক এফআইআর বা পুলিশ কমপ্লেন বা কোর্ট কেস থেকে সহজে এবং দ্রুত নিষ্কৃতি বা সমাধানের অর্থাৎ রিলিফ সম্পর্কে বেশ কিছুটা আলোচনা করেছিলাম। ভিডিওটির লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের আলোচনার বিষয় ভুয়ো বা মিথ্যে বা সাজানো অভিযোগ এবং তারপর এফআইআর, তারপর আদালত থেকে জামিন অর্থাৎ বেল পাওয়ার পর এফআইআর বা আদালতে চলা মামলাটি থেকে পুরোপুরি ও দ্রুত নিষ্কৃতি কিভাবে পাওয়া যায়। আমি অ্যাডভোকেট তীর্থরাজ ভৌমিক আইনি বিষয় ও সমস্যা সংক্রান্ত সচেতনতা, সতর্কতা ও শিক্ষামূলক ল অ্যাট ডোরস্টেপ ইউটিউব ভিডিও চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। বিনীত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে দিন যাতে এই চ্যানেলে আমার ভিডিওগুলো পরপর আপনাদের কাছে পৌঁছতে থাকে আর তার নোটিফিকেশনও আপনারা পেয়ে যান। উপস্থাপনাটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, পুরোটা শুনুন, দুটো ভিডিওই। থানা অর্থাৎ পুলিশ স্টেশনে বা উচ্চতর পুলিশ আধিকারিক বা ম্যাজিস্ট্রেট কোর্ট বা অফিসে কেউ কোনো অভিযোগ জানালে আর সংশ্লিষ্ট এলাকায় কোনো ক্রাইম ঘটলে সংশ্লিষ্ট থানাতেই অভিযোগটি লিপিবদ্ধ হয়, যাকে জেনারেল ডায়েরি বলে। পুলিশ প্রাথমিক তদন্তের ভিত্তিতে এফআইআর তথা ফার্স্ট ইনফরমেশন দেয় বা রুজু করে। পুলিশ নিজে থেকে অথবা কারো অভিযোগ পেয়ে বা উচ্চতর আধিকারিক বা এসডিএম বা আদালত অর্থাৎ কোর্টের নির্দেশে কোনো অপরাধের প্রাথমিক অভিযোগ বা চিঠি লিপিবদ্ধ করে প্রাথমিক তদন্তের পাওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে এফআইআর দায়ের করে। নির্দিষ্ট অভিযোগটির বিষয়ে তদন্তে বাস্তবে সামান্যতম শাস্তিযোগ্য অপরাধের বা অভিযোগের সত্যতা সম্পর্কে কোনো তথ্য প্রমাণ না পেলে পুলিশ কোনো এফআইআর দায়ের নাও করতে পারে, কিন্তু তার রিপোর্ট রেকর্ড করে রাখবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা ম্যাজিস্ট্রেট বা মাননীয় আদালতকে জানিয়ে দেওয়ার জন্য। এই পদ্ধতি সেকশন 173 অফ বিএনএসএস অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 173 নং অনুচ্ছেদ অনুযায়ী, যা আগে ছিল সেকশন 154 অফ সিআরপিসি, যদি কোনো জেনারেল ডায়েরি প্রাথমিক তদন্তের পর এফআইআর হিসেবে রেকর্ড হয় আর সেই এফআইআর এ এমন এক বা একাধিক ব্যক্তির নাম অভিযুক্ত হিসেবে থাকে যার বা যাদের মধ্যে কোনো এক বা একাধিক ব্যক্তি পুরোপুরি নির্দোষ, নিরপরাধ, অপরাধমূলক ঘটনাটির সাথে যার বা যাদের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ নেই আর থানা থেকে জামিন তথা বেল হলো, সেই আপাত অভিযুক্ত এক বা একাধিক জনের প্রত্যেককে সংশ্লিষ্ট পুলিশ স্টেশন থেকে কিন্তু আগে থেকেই একটি নোটিশ ইস্যু করা হয় সেকশন 35 সাবসেকশন 3 অফ বিএনএসএস অর্থাৎ সেকশন 41A অফ সিআরপিসি অনুযায়ী। উপস্থাপনাটি একটু দীর্ঘ হলো, তা সত্ত্বেও বিনীত অনুরোধ শেষ পর্যন্ত সাথে থাকুন, পাশে থাকুন। সংবিধান, আইন ও বিচার প্রক্রিয়া পুরোটা জানা বা বোঝা অসম্ভব বললেও কম বলা হবে। তাহলে ফলস তথা ফেক কমপ্লেন্টের ওপর এর আগের ভিডিও এবং এই ভিডিওটি খুব ভালো করে এবং বেশ কয়েকবার শুনলে কিছুটা হয়তো ধারণা হবে, উপযোগীও হতে পারে। ভালো লাগলে অবশ্যই পুরোটা শুনুন, শেয়ার ও লাইক করতে ভুলবেন না। আপনাদের সুচিন্তিত মতামত, প্রশ্ন, আরো কিছু জানতে হলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল বা মিথ্যে বা সাজানো কেসে আপাত অভিযুক্ত হিসেবে জামিন বা বেল যদি সংশ্লিষ্ট পুলিশ স্টেশন থেকে হয়ে যায়, সেকশন 169 সিআরপিসি তথা সেকশন 189 বিএনএসএস, তাহলেও বন্ড দিতে হবে অর্থাৎ শর্তাধীন জামিন। কোনো ক্রিমিনাল কেসের শুরু এবং ভিত হচ্ছে এফআইআর। একটা কথা নিশ্চিত করে দিচ্ছি, পুলিশ কখনোই নিজে থেকে বা স্বতঃপ্রণোদিত অর্থাৎ সুমোটো কারো বিরুদ্ধে কোনো মিথ্যে বা সাজানো অভিযোগে এফআইআর বা মামলা দায়ের করে না। তবে কখনো তো অনিচ্ছাকৃত ভুল হতেই পারে, আবার কখনো কখনো কোনো এক বা একাধিক মানুষ পুলিশকে বিভ্রান্ত করতেই পারে, কোনো ঘটনাকে সাজিয়ে বা অতিরঞ্জিত করে বয়ান দিতেই পারে। সেটা হচ্ছে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে। পুলিশের কাছে বা আদালতে মিথ্যা এবং সাজানো অভিযোগও দায়ের করা হয়, বয়ানও দেওয়া হয়।
কোনো এফআইআর এ অভিযুক্ত হিসাবে নাম থাকলেও বা কারো বিরুদ্ধে এফআইআর দায়ের হলেই কিন্তু সরাসরি যে অ্যারেস্ট করা হবে তেমন কোনো সুযোগ নেই। তা অভিযোগে প্রদত্ত বা প্রাপ্ত বয়ান, অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের গুরুত্ব, সংশ্লিষ্ট থানার তদন্তকারী আধিকারিক বা কোনো তদন্তকারী সংস্থা কর্তৃক প্রাপ্ত ও সংগৃহীত তথ্য প্রমাণের ওপর নির্ভর করবে। সেক্ষেত্রেও 24 ঘন্টার জন্য পুলিশ কিন্তু অভিযুক্তকে হেফাজতে নিয়ে আদালতে অর্থাৎ কোর্টে পেশ করে। কোর্টে সাধারণত এবং বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্তকে বা অভিযুক্তদের আবেদনের ভিত্তিতে জামিন তথা বেল হয়ে যায়, কিন্তু বন্ড দিতে হয়, অর্থাৎ জামিনটি হয় শর্তাধীন জামিন তথা কন্ডিশনাল বেল। জামিন বা বেল থানা বা আদালত যেখান থেকেই হোক এফআইআর থেকে যাচ্ছে, এফআইআর অভিযুক্ত বা অভিযুক্তদের নাম থেকেই যাচ্ছে। থানা তথা পুলিশ স্টেশন থেকে বেল হয়ে গেলে আদালত থেকে বেল দিতে হবে না, কিন্তু মামলাটি কিন্তু আদালতে চলবে এবং আপনাকে অভিযোগটি বয়ে বেড়াতে হবে। আর যদি পুলিশ স্টেশন থেকে বেল না হয় তাহলে তো আদালত অর্থাৎ কোর্ট থেকে বেল হবেই। এবার থানা থেকে জামিন বা বেল না হলে বিষয়টি ফৌজদারি আদালত অর্থাৎ ডিস্ট্রিক্ট সেশন কোর্ট পর্যন্ত যায়, তারপর মামলা চলতে থাকে। ডিস্ট্রিক্ট সেশন কোর্ট বা সমস্তরে বেল না হলে আরও বেল হওয়ার সুযোগ আসাটা সময় সাপেক্ষ। জামিনে বা বিচারাধীন বন্দী থাকাকালীন অভিযোগ অর্থাৎ এফআইআর এর ওপর পরবর্তী তদন্ত আর আদালতে মামলা কতদিন, কত মাস বা কত বছর ধরে চলবে তার কিন্তু কোনো ঠিক নেই। বাস্তবেও নিতান্তই নির্দোষ যার আগের কোনো ফৌজদারি অপরাধ তথা ক্রিমিনাল অফেন্সের অতীত তথা ইতিহাস নেই বা কোনো ফৌজদারি মামলা তার বা তাদের বিরুদ্ধে কোনো আদালতে বিচারাধীন নেই বা ইতিমধ্যে সাজাপ্রাপ্ত নয়, এমন এক বা একাধিক জন একটি এফআইআর এর সাপেক্ষে অভিযুক্ত হিসেবেই থেকে যাবে এবং কোর্টে সেই মামলা চলতে থাকবে মাস, বছর, অনির্দিষ্টকাল ধরে। আবার অনেক কারণে বাস্তবে এবং প্রকৃতই একজন নিরপরাধ নির্দোষ ব্যক্তির জামিন তথা বেল কিন্তু নাও হতে পারে। সেক্ষেত্রে বিচারাধীন বন্দী হিসেবে 14 দিনের পুলিশ হেফাজত আর তারপর অনির্দিষ্টকালের জন্য জেল হেফাজত। জামিন তথা বেল হোক আর নাই হোক, নিরপরাধ নির্দোষ কোনো এক বা একাধিক ব্যক্তির নাম, অভিযুক্তর নাম মামলা বা এফআইআর থেকে বাতিল করা এবং আত্মপক্ষ সমর্থন করে আবেদন করার অধিকার ও পদ্ধতি সাংবিধানিক এবং আইনসম্মত। যে কোনো এফআইআর বা মামলা তাহলেও পুরোপুরি এবং সহজেই খুব দ্রুত মামলা থেকে নিষ্কৃতি পেতে পারেন এবং হয়তো সেটাই করা উচিত। যদি এমন হয় যে একটি মিথ্যে ভুল সাজানো কোনো অভিযোগে আপনি ফেঁসে গেছিলেন বা ফেঁসে আছেন, বা যদি ভবিষ্যতে কখনো কারো এমনটা হয় আর বেল অর্থাৎ জামিনে মুক্ত আছেন আর মামলা চলছে বা বিচারাধীন বন্দী হিসেবে মামলা চলছে, কিন্তু আপনি বাস্তবে প্রকৃত অর্থেই নিরপরাধ আর যে শর্তগুলি একটু আগে বললাম বা আগের ভিডিওটিতে বলেছি, তাহলে অবশ্যই সংবিধানের 226 অনুচ্ছেদ অর্থাৎ আর্টিকেল 226 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী খুব সুন্দর যুক্তি ও ঘটনা পরম্পরা গুছিয়ে এবং সাজিয়ে আপনার নিজের সম্পর্কে তথ্য এবং অপরাধের সঙ্গে যে আপনি কোনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত নয় এবং অভিযোগটি যে সম্পূর্ণ মিথ্যে, ভুল, ভুয়ো এবং সাজানো তার সপক্ষে যুক্তি, তথ্য, প্রমাণ দিয়ে একটি আবেদন যাকে রিট পিটিশন বলে তা মহামান্য উচ্চ আদালত তথা অনারেবল হাইকোর্টে দাখিল অর্থাৎ ফাইল করবেন যত তাড়াতাড়ি সম্ভব। অবশ্যই শুরু বা প্রথম থেকেই অভিযোগটি বা এফআইআর সম্পর্কে জানবার পর থেকে এবং মহামান্য হাইকোর্টে কেস ফাইল করা পর্যন্ত একজন অভিজ্ঞ আইনজীবী তথা এক্সপার্ট অ্যাডভোকেটের পরামর্শ অনুযায়ী চলবেন বা এগোবেন। একজন নির্দোষ নিরপরাধ ব্যক্তিকে মিথ্যে এফআইআর বা মামলা থেকে পুরোপুরি মুক্ত করার চেষ্টা একজন অভিজ্ঞ আইনজীবী করতে পারেন। মহামান্য হাইকোর্টের কাছে আবেদনে বিনীত প্রার্থনা থাকবে সংশ্লিষ্ট এফআইআরটি বা মামলাটি থেকে আপনাকে নিষ্কৃতি দেওয়া হোক বা ওই এফআইআর বা মামলাটি বাতিল অর্থাৎ কোয়াশ করা হোক আপনার বিরুদ্ধে। মহামান্য হাইকোর্টে আপনার আবেদনের নিষ্পত্তি হতে সময় খুবই কম লাগে। মহামান্য হাইকোর্টে আপনার আবেদন মঞ্জুর হওয়াটাও খুবই স্বাভাবিক, কিন্তু অনেক সময় কিছু বিশেষ ক্ষেত্রে
আপনার রিট পিটিশন বা আবেদনটি প্রথমে খারিজ হলে রিভিউ পিটিশন করবেন বা ডিভিশন বেঞ্চে আবেদনটি ফাইল করবেন। তাতেও কাজ না হলে সেক্ষেত্রে অবশ্যই শীর্ষ আদালত তথা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে একই আবেদন করবেন। মনে রাখবেন, একমাত্র মহামান্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টই পারেন যে কোনো এফআইআর বা আদালতের মামলা বাতিল করে দিতে। যদি আপনার বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগটি মিথ্যে প্রমাণ করতে পারেন আর সংশ্লিষ্ট এফআইআর বা মামলাটি থেকে আপনি নিষ্কৃতি পেয়ে যান বা এফআইআরটি তথা মামলাটি বাতিল হয়ে যায়, তারপরে আপনি কি কি করতে পারেন তা কমেন্ট বক্সে লিখে জানান। এতে আমি এবং আরো অনেক মানুষ সমৃদ্ধ হবেন। এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয়, আপনি যাই সিদ্ধান্ত নিন না কেন তা কিন্তু বাস্তব পরিস্থিতি অর্থাৎ প্র্যাকটিক্যাল সিচুয়েশনের উপর দাঁড়িয়ে নেবেন। এক্ষেত্রে বলে রাখা শ্রেয় বা বিশেষভাবে উল্লেখযোগ্য যে মহামান্য হাইকোর্টে যে আবেদনটি করতে হয় তাকে বলে রিট পিটিশন আন্ডার আর্টিকেল 226 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আপনার প্রার্থনা মঞ্জুর না হলে ওই একই বেঞ্চে ওই আবেদনের ওপর হাইকোর্টের নির্দিষ্ট বেঞ্চের আদেশটিকে ওই একই বেঞ্চে রিভিউ পিটিশনে হবে আবেদনটির সাপেক্ষে ওই আদেশটি পুনর্বিবেচনা করার প্রার্থনা। এরপর ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে যে আবেদন করবেন সেগুলি হবে অ্যাপিল। অবশ্যই দেশের শীর্ষ আদালত তথা সুপ্রিম কোর্টে অ্যাপিলটি হবে সংবিধানের অনুচ্ছেদ 132, 133 এবং 134 তথা আর্টিকেল 132, 133 and 134 অফ কনস্টিটিউশনের সংস্থান অনুযায়ী। অধিকাংশ বা 90% ক্ষেত্রে মহামান্য হাইকোর্টেই সুরাহা তথা রিলিফ পাওয়া যায়। তবে নির্ভর করে মূল আবেদন অর্থাৎ প্লেন্ট এবং শুনানিতে বক্তব্য পেশের ওপর অর্থাৎ প্রেজেন্টেশন। এই বিষয়ে অনেক দক্ষ আইনজীবী আছেন, একটু খোঁজ নিলে নিজের এলাকা বা ডিস্ট্রিক্ট কোর্ট এবং হাইকোর্টে পেয়ে যাবেন। আমার মনে হয় এই ভিডিওটির উপস্থাপনা এবং আগের ভিডিওটির উপস্থাপনার থেকে কিভাবে মিথ্যে বা ভুয়ো অভিযোগ তথা ফলস বা ফেক এফআইআর থেকে দ্রুত এবং সহজে নিষ্কৃতি পেতে পারেন তার একটি প্রাথমিক ধারণা আপনারা পেয়ে গেছেন। এবার একটি বিশেষ অনুরোধ, এই চ্যানেলে আমার কোনো উপস্থাপনাই আমার ব্যক্তিগত বা পেশাগত আইনি মতামত বা আইনি পরামর্শ অর্থাৎ লিগ্যাল ওপিনিয়ন বা লিগ্যাল কনসালটেশন নয়। নিছক আইনি সমস্যা সংক্রান্ত বিষয়ে সচেতনতা, সতর্কতা এবং শিক্ষামূলক আলোচনা। বাস্তবে ব্যক্তিগত বা পারিবারিক স্তরে কোনো রকমের আইনি সমস্যায় অবশ্যই কোনো আইনজীবী অর্থাৎ অ্যাডভোকেটের পরামর্শ নেবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।